ওয়েলকাম স্টুডেন্টস। উচ্চ মাধ্যমিক 2026-এর ফলাফল প্রকাশিত হয়েছে। তোমরা আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছো যে স্যার আমি রেজাল্ট সারেন্ডার করতে চাই। তো রেজাল্ট সারেন্ডার করতে গেলে কাউন্সিলের ঠিক কী রুল আছে বা কোন কোন ক্ষেত্রে তোমরা রেজাল্ট সারেন্ডার করতে পারবে, আমি ঠিক সেই 3টে ক্ষেত্রে নিয়েই আলোচনা করব এবং সবার শেষে আমি আমার নিজস্ব মতামত জানাবো যে তোমরা রেজাল্ট সারেন্ডার করবে কি করবে না, বা করলে ঠিক হবে না ভুল হবে, বা কোন ক্ষেত্রে তোমরা রেজাল্ট সারেন্ডার করতে পারো বা রেজাল্ট সারেন্ডার করলে অসুবিধা ভবিষ্যতে কি হতে পারে। এই ভিডিওটা আমি পুরোটাই আলোচনা করব। তোমাদের যত রকম প্রশ্ন আছে এই ভিডিওতে সমস্ত প্রশ্নের তোমরা আশা করি উত্তর পেয়ে যাবে এই সংক্রান্ত ব্যাপারে। আর এই যে তোমাদের সামনে আমি কাউন্সিলের যে নোটিফিকেশান বা যে রুলটা আমি তুলে ধরেছি সেটা 24/2/2026-এ যে এক্সাম রেগুলেশন আছে কাউন্সিলের নতুন সিলেবাস বা নতুন সেমিস্টার সিস্টেমের জন্য, তার এটা অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ এখানে সেটা সংশোধন আছে। সেই সংশোধনে কিন্তু এখানে তোমাদের রেজাল্ট সারেন্ডার নিয়ে কিছু কথা বলা আছে। প্রথমেই আসি যে রুল 9। অনেকে আমাকে মেসেজ করে জানতে চেয়েছো স্যার রুল 9-এ আমি পাস করেছি, রুল 9/1 বা 9/2-তে, তাহলে আমার কি ভবিষ্যতে কোনো অসুবিধা হবে? তাহলে আমি তাদের উত্তরে বলি যে এই 9/2 বা 9/1-এ তুমি যদি পাস করে থাকো, এটা কাউন্সিলের রুলের মধ্যে আছে। এখানে কোনোভাবে কোনো কিছুতেই ফিউচারে তোমার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তুমি কলেজে ভর্তিও হতে পারবে এবং তোমার এখানে কোনো সমস্যা হবে না, কারণ কাউন্সিলের রুল অনুযায়ী তোমার যে কোনো 5টা সাবজেক্টে পাস হলেই তুমি এইচএস পাস। অপশনাল ইলেকটিভ সাবজেক্ট রাখা হয় এই কারণেই, যদি তুমি কম্পালসারি ইলেকটিভে ফেল করে যাও তাহলে অপশনাল ইলেকটিভটা তখন কম্পালসারি সাবজেক্ট হয়ে যায়। এটাই রুল। এই রুলে পাস করলে কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাদের তাও যদি অনেকে অনড় থাকো যে না আমি এই রুল চাই না, তাহলে আমি কি করব যে আমি রেজাল্ট সারেন্ডার করব। তাহলে সেই সারেন্ডার করার জন্য কাউন্সিল তোমাদের কি সুযোগ দিয়েছে বা কাউন্সিলের কি রুল আছে সেটা দেখে নাও। এইখানে এই কথাটা এখানে লেখা আছে, তোমরাও ভালো করে দেখো, আমি প্রতিটা লাইন পড়ে মানে করে আলোচনা করে দিচ্ছি। প্রোভাইড দ্যাট ইফ এ ক্যান্ডিডেট ডাজ নট ফর এনি রিজন ইন্টেন্ড টু টেক দ্য বেনিফিট অফ ইন্টারচেঞ্জিং দ্য সাবজেক্টস, he or she shall through his or her head of the institution intimate his or her intention as such and surrender his or her mark sheet for necessary correction therein to the council within 30 days from the date of publication of result। তাহলে কেউ যদি 9/2 রুলে পাস করে বা কারো মার্কশিটে যদি 9/1 করা আছে, 9/1 মানে গ্রেস নাম্বার, এক সাবজেক্ট থেকে মার্ক কমিয়ে অন্য সাবজেক্টে মার্কস অ্যাড করে দেওয়া। এবং 9/2 রুল হচ্ছে ইন্টারচেঞ্জ, অর্থাৎ তুমি যদি কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টে ফেল করে যাও তাহলে তোমার যে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট আছে তার সঙ্গে ইন্টারচেঞ্জ করে তোমাকে পাস করিয়ে দেওয়া। তো এইটা যদি তুমি মানতে না চাও, তুমি যদি এই 9 রুলটা না নিতে চাও, তাহলে কি করতে হবে কাউন্সিল কিন্তু সেখানে পরিষ্কার বলে দিয়েছে, তুমি মার্কশিট সারেন্ডার করবে। তাহলে কাউন্সিল সেখানে নেসেসারি কারেকশান করে দেবে। নেসেসারি কারেকশান বলতে কি, তোমাকে আরেকটা মার্কশিট দেবে, হয়তো সেটা ফেল মার্কশিট আসবে, কারণ সেখানে তোমার কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টে ফেল থাকবে এবং সেখানে 9/2 রুল তুমি চাও না, তাহলে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টে ফেল মানে এইচএস ফেল, সেখানে তোমার ফেল মার্কশিট আসবে। এবং তুমি তাহলে কটা বিষয় এখানে পরীক্ষা দিতে পারবে, এখানে পরিষ্কার শুনে নাও। তাহলে এখানে কিন্তু তুমি শুধুমাত্র এই একটা বিষয় পরীক্ষা দিতে পারবে। কেন একটা বিষয়ে পরীক্ষা দিতে পারবে? যেটাতে ফেল এসছো সেটাতেই পরীক্ষা দিতে পারবে। কেন পরীক্ষা দিতে পারবে? ওই একটা বিষয়ে আমি রুল 10 যখন আলোচনা করব তখনই তোমাকে বলে দিচ্ছি যে কেন তুমি এখানে একের বেশি সাবজেক্টে পরীক্ষা দিতে পারবে না। যে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টে ফেল করেছো শুধুমাত্র সেই কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টেই তুমি পরীক্ষা দিতে পারবে। পরিষ্কার করতে পারলাম? আচ্ছা, এইবার দেখো রুল 10, বেনিফিট অফ অ্যাপিয়ারিং অপশনাল ইলেকটিভ সাবজেক্ট ইন সেমিস্টার 3 অ্যান্ড সেমিস্টার 4। তাহলে প্রথমে গেল রুল 9-এ যেটা ছিল, তুমি যদি কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টে ফেল করো তাহলেই তোমাকে মার্কশিট সারেন্ডার করার একটা সুযোগ দিচ্ছে এবং তুমি সেই কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টেই পরীক্ষা দেবে। এবার সেকেন্ড যে রুলটা আসছে সেটা হচ্ছে 10/1 রুল, যেটা সেখানে বলা আছে তুমি যদি অপশনাল ইলেকটিভ সাবজেক্টে ফেল করো
এবার অপশনাল ইলেকটিভ সাবজেক্ট আমাকে অনেকেই জানতে চেয়েছো, স্যার আমি অপশনাল ইলেকটিভ সাবজেক্টে ফেল করেছি, তাহলে কি আমাকে আবার পরীক্ষা দিতে হবে বা সেমিস্টার 4-এ অপশনাল ইলেকটিভ সাবজেক্ট আবার পরীক্ষা দিতে হবে? আমি তাদেরকে বলি না, দেওয়ার প্রয়োজন নেই। কারণ তোমার মার্কশিটে যখন পাস লেখা হয়েছে, সেখানে অপশনাল ইলেকটিভ সাবজেক্টে পাস ফেল কোনো যায় আসে না। তুমি প্রথম 5টা সাবজেক্টে পাস করে গেছো মানে তুমি এইচএস পাস করে গেছো। সেখানে অপশনাল ইলেকটিভ সাবজেক্টে ফেল করলেও তোমার কোনো যায় আসে না, কারণ এটা এক্সট্রা সাবজেক্ট। অনেকেই আছে শুধুমাত্র 5টা সাবজেক্ট নিয়েছে, তাদের অপশনাল ইলেকটিভ সাবজেক্ট বলেই কোনো সাবজেক্ট নেই। তাহলে সেক্ষেত্রে তোমার অপশনাল ইলেকটিভ সাবজেক্ট আছে, তুমি ফেল করেছো, তোমাকে এইচএস পাস করিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে অপশনাল ইলেকটিভ সাবজেক্টে তুমি ফেল করে গেছো, কিন্তু সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি এক্সামে ফেল করে গেছো বা সেমিস্টার 4-এর এক্সামে ফেল করে গেছো, তাহলে সেখানে তোমাকে এইচএস পাস করিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তুমি অপশনাল ইলেকটিভ সাবজেক্টে পাস নাম্বার পেতে চাও, তাহলে কি করতে হবে? তোমাকে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট আবার পরীক্ষা দিতে হবে। তাহলে সেই পরীক্ষা দেওয়ার জন্য তুমি কিন্তু তোমার মার্কশিট সারেন্ডার করবে, এবং সেটাও ওই 30 দিনের মধ্যে, এবং তোমাকে আন্ডারটেকিং দিতে হবে। তাহলে এটা সেকেন্ড পয়েন্ট। এবার থার্ড পয়েন্ট আসছি, যে ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্টের জন্য যতটুকু শুনলে বা যতটুকু বুঝলে, এটা হচ্ছে শুধুমাত্র একটা সাবজেক্টে পরীক্ষা দেওয়ার জন্য। এবার থার্ড পয়েন্ট আসছি, তুমি কখন সমস্ত সাবজেক্টে পরীক্ষা দিতে পারবে বা তোমার চয়েস অনুযায়ী একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্ট বা 3টা সাবজেক্টে পরীক্ষা দিতে পারবে। সেটা কিন্তু সেমিস্টার 3-র জন্য নয়, সেটা শুধুমাত্র সেমিস্টার 4-এর জন্য। এই কথাটা ভালো করে বোঝো যে সেমিস্টার 3 তোমার যা মার্কস আছে সেটাই তোমাকে মেনে নিতে হবে। শুধুমাত্র সেমিস্টার 4-এর যদি তুমি কোনো মার্কস বাড়াতে চাও, ইমপ্রুভমেন্ট টেস্ট দিতে চাও, তাহলে শুধুমাত্র সেমিস্টার 4-এর পরীক্ষাই তোমাকে দিতে হবে। তাহলে এইখানে কি বলা আছে? তাহলে এখানে বলা আছে, ইফ এ ক্যান্ডিডেট opts to improve his or her marks grades in any one or multiple subjects of semester 4, তাহলে সে যদি একটা সাবজেক্ট বা অনেকগুলো সাবজেক্টে সেমিস্টার 4-এর জন্য সে ইমপ্রুভমেন্ট টেস্ট দিতে চায়, ইভেন আফটার পাসিং ইন দ্য কনসার্ন সাবজেক্টস, যদি সেই সাবজেক্টটায় সে পাস করে যায়, তাহলেও সে কিন্তু একটা পরীক্ষার দেওয়ার সুযোগ পাচ্ছে। তাহলে সে কি পরীক্ষা দেবে? শুধুমাত্র সেমিস্টার 4 পরীক্ষা দেবে। তাহলে হি অর সি মে ডু সো বাই সাবমিটিং সাচ অপশান থ্রু হিজ অর আর হেড অফ দ্য ইনস্টিটিউশন অ্যান্ড অ্যাপিয়ারিং দ্য সেমিস্টার 4 এক্সামিনেশন ইন দ্য রেসপেক্টিভ সাবজেক্ট। তাহলে নেক্সট অ্যাকাডেমিক ইয়ারে সে সেমিস্টার 4-এ দিতে পারবে। তাহলে প্রতিটা ক্ষেত্রে এই যে 1, 2, 3 এখানে অল সাবজেক্ট তুমি এক্সাম দিতে পারো, আর এখানে বলেছে তুমি অপশনাল ইলেকটিভে ফেল করলে তার এক্সামও দিতে পারো। আবার আরেক জায়গায় বলেছে তুমি কম্পালসারি ইলেকটিভে ফেল করলে 9/2 রুল নিতে চাইছো না, তুমি কম্পালসারি ইলেকটিভে পাস করতে চাইছো। আমাকে ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রশ্ন করেছে, স্যার আমি কেমিস্ট্রিতে ফেল, আর স্যার আমি পল সায়েন্সে ফেল, হিস্ট্রিতে ফেল, 9/2 রুল অ্যাপ্লাই হয়েছে, আমি কি করব? তাহলে তোমরা এটা করতে পারো, কিন্তু আমার একটা নিজস্ব মতামত আছে, সেটা আমি এবার তোমাদের বলি এবং সেটা আমি বোঝাই। তোমরা এক্সাম দিলে কত? 2026-এ 2026-এ এক্সাম দিলে, যেখানে ধরো 6 লাখ স্টুডেন্ট পাস করেছে। আমি সুবিধা অসুবিধা সমস্তগুলোই এখানে আলোচনা করছি। তুমি যখন 2027-এ এক্সাম দিতে চাইবে, তাহলে এই 6 লাখের পেছনে তুমি চলে গেলে, ওখানে আবার ধরো 6 লাখ স্টুডেন্ট, তোমার কম্পিটিশান কিন্তু 12 লাখ স্টুডেন্টের সঙ্গে হয়ে গেল। তুমি এগিয়েছিলে, কিন্তু তুমি 1 বছর নিজেকে পিছিয়ে নিলে। তোমার উদ্দেশ্য কি? তুমি, অনেকে আবার বলছে, স্যার আমি নিট দেব, আমি জেইই দেব, আমি কেমিস্ট্রিতে ফেল। তো এটা হয়তো শুনতে খারাপ লাগবে, মানে এটা খুব প্যাথেটিক ব্যাপার। তোমার হয়তো খুব ইচ্ছে ছিল আমি নিট দেব, আমি ডাক্তার হব, আমি জেইই দেব, আমি বড় ইঞ্জিনিয়ার হব, কিন্তু আমি কেমিস্ট্রিতে ফেল, আমি ফিজিক্সে ফেল। তোমার কাছে 2 বছর সময় ছিল, তুমি 2 বছর কী করেছো? সেই 2 বছরে তুমি এমন পরীক্ষা দিয়েছো, এমন প্রিপারেশান নিয়েছো, যেখানে তুমি পাসই করতে পারলে না। তাহলে সেটা নিজেকে প্রশ্ন করো। তো সেটা যখন হয়ে গেছে,
হয়তো বিভিন্ন কারণে, বিভিন্ন অসুবিধা থাকার কারণে, বিভিন্ন গাইডেন্সের অভাব বা সামাজিক বা বাড়ির কোনো সমস্যার জন্য সেটা হয়তো হয়েছে। আমি তোমাদেরকে সেই কারণে দোষ দিচ্ছি না। কিন্তু আমার সাজেশান, যা রেজাল্ট এসছে, যেটা পাস নাম্বার এসছে, মার্কশিটে পাস লিখে দিয়েছে, আর বাকি যাই থাক 9/1 বা 9/2 যাই রুল করা থাক না কেন, তোমার মার্কশিটে যখন পাস বলে লেখা আছে তখন সেটাকেই মেনে নাও, ইয়ার লস করো না। কালকে এক স্টুডেন্ট কমেন্ট করেছে আমার একটা ভিডিওতে, আমার খুব ভালো লেগেছে। তার ভাষাটা ধরেই আমি বলি, সে লিখেছে যে এই এক্সামে যদি টাফ কোশ্চিন মেরে দেয় তখন কিন্তু অসুবিধা হয়ে যাবে। ঠিক বলেছে, আমি প্রথমটা বুঝতে পারছিলাম না কি বলেছে। তো ও বলেছে যে তুমি 2026-এ সারেন্ডার করে দিলে, তুমি এখন থেকে মনের জোর নিচ্ছ, হ্যাঁ আমি ভালো মতো পড়বো, পাস করব, 2027-এ আমি আবার ভালো রেজাল্ট করব, আমার এই রেজাল্ট চাই না। কিন্তু 2026-এর তুলনায় 2027-এ যদি কঠিন প্রশ্ন হয়, বা 2026-এ তুমি যে সাজেস্টিভ করে পড়েছিলে, যে যে চ্যাপ্টারগুলো পড়েছো, যে যে চ্যাপ্টারগুলো বাদ দিয়েছো, 2027-এ তো সেই চ্যাপ্টারগুলো যেগুলো বাদ দিয়েছো সেগুলো তোমাকে পড়তে হবে। আর 2026-এর প্রিপারেশানটা পুরো তোমাকে বাদ দিতে হবে। কারণ যে যে চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন এসছে বা যেখান থেকে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলো আসবে না, তাহলে তোমাকে আবার নতুন প্রশ্নের জন্য প্রিপারেশান নিতে হবে। তো সেখানে সেই ক্ষেত্রে যদি তোমার আবার রেজাল্ট তোমার মন মতো না হয়, অল সাবজেক্টে পাস করেও তুমি যদি 450 পেয়েছো, তুমি যদি মনে করো যে আমি বাড়িয়ে 490 পেতে চাই, সেখানে যদি তোমার 390 আসে, তাহলে তোমার কাছে কিন্তু আর কোনো সুযোগ থাকলো না। তাহলে তুমি তখন কি করবে? তুমি কি প্রতি বছর এভাবে ইয়ারলস করবে? না তোমার আহ, এই একটা সাবজেক্টে পাস হলো না বা একটু কম নাম্বার পেয়েছি বলে আমি এইচএস বারবার ক্যান্সেল করব? কাউন্সিল হয়তো সুযোগ দিয়েছে, অনেকের ক্ষেত্রে সুযোগ দিয়েছে, কিন্তু 100% ছেলে যদি পরীক্ষা দেয়, 100 জনের মধ্যে কি সবাই সেটাকে ধরে রাখতে পারবে যে আমি রেজাল্ট ভালো করব? এই দিকটাও ভেবে দেখতে হবে তোমাদেরকে। তাই আমি বলছি, যে রেজাল্ট কাউন্সিল দিয়েছে এটাকে মেনে নাও, বা যে রেজাল্ট তোমার এসছে এটাকে মেনে নিয়ে ভবিষ্যতের দিকে তাকাও, সামনের দিকে তাকাও। অনেক দিন পড়ে আছে সামনে, তুমি কলেজে অ্যাডমিশান নাও, কলেজে যে অ্যাডমিশান নাও, শুধরানোর প্রয়োজন হলে তুমি নিজেকে ওখানে কারেকশান করো, কলেজের রেজাল্ট দেখো। কারণ বিভিন্ন চাকরির ক্ষেত্রে ক্লাস 12-এর রেজাল্ট নয়, তোমার গ্র্যাজুয়েশান রেজাল্টটাই মেন। এমনকি একজন প্রাইমারি স্কুলের টিচার হতে গেলেও সেখানে আগে যেমন ক্লাস 12-এর রেজাল্ট দেখা হতো, এখন কিন্তু তার সঙ্গে কলেজের রেজাল্টটাও দেখা হয়। তো হাই স্কুলের টিচার হতে গেলে তো আর কথাই নেই, তো সেখানে তো কলেজের রেজাল্ট দেখতে হবে। তুমি কোনো বিষয়ে চাকরি পেতে গেলে তোমার মিনিমাম যে কোয়ালিফিকেশানটা সাধারণত সেখানে গ্র্যাজুয়েশান বলে ধরা হয়। তাহলে চেষ্টা করো একটা বছর নষ্ট না করে তোমার কলেজের যাতে রেজাল্ট ভালো হয়, তোমার এই ভুল থেকে তোমার পরবর্তী জীবনে শিক্ষা নাও, সেই শিক্ষা নিয়ে তুমি তোমার জীবনে এগিয়ে যাও। আশা করি সেটাই তোমার জন্য ভালো হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।